যে কথাগুলো খুব উদ্বেগের, আতঙ্কের, শঙ্কার, গণতন্ত্র বিরোধী কথাবার্তা যখন যেরকম মনে হয়েছে বলেছেন, কিন্তু কাজে সেটা সব সময় করেন। জানেন এখন যা করবেন সেটাই লোকে মেনে নেবে, এবং লোকে মেনে নেবে শুধু না, লোকে যেটা চাইবে মানে মেজরিটি, সেটাই ওনাকে করতে হবে। এটা খুব চিন্তার, ভারতের পক্ষে এটা ভয়ঙ্কর চিন্তা। যার মধ্যে ভারতও আছে। তাদের পণ্য একদম আমেরিকায় ঢোকালেই তাকে শুল্ক তাকে দিতে হবে, শুল্ক বসানো হবে তার উপর। যেভাবে এই যে এক্সট্রিম রাইটিস্ট ফোর্স ওখানে এখন মাথা তুলে দাঁড়িয়েছে, যারা একটা অ্যান্টি ইন্ডিয়া হেট ক্যাম্পেইন চালাচ্ছে সাংঘাতিক ভাবে, সেখানে যারা থাকবেন তাদের পক্ষেও থাকাটা দুষ্কর হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। আমেরিকা এটা বুঝিয়ে দিল যে তোমাকে আমরা সমকক্ষ মনে করি না, মনে করলে তো মোদিকে ইনভাইট করা হতো। এই তৃতীয় লিঙ্গের ব্যাপারটা তিনি সামনে আনছেন। হ্যাঁ, তো সেই জন্য কি সেখানে খ্রিস্টানিটি এবং এখানে যে খ্রিস্টানিটি বিশেষ করে মণিপুরে বা অন্যান্য খ্রিস্টানদের উপরে যে সমস্ত আক্রমণ, সেটা কি ট্রাম্পের মাথায় রয়েছে এবং সেটা কি তিনি ব্যবহার করবেন তার ইয়েতে? এই যে তুমি যেটা বললে, দেখো সিনিয়র জর্জ বুশ, সিনিয়র বুশ মানে এই বুশ নয়, প্রথম যে বুশ। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে তিনি 20 জানুয়ারি তিনি সেই কুর্সিতে বসলেন, এবং বসার পরেই তিনি তার যে সমস্ত নীতি সেগুলোকে কিন্তু তিনি কার্যকর করা শুরু করে দিলেন। এর মধ্যে সরাসরি ভারতীয়দের উপরে বেশ কিছু আঘাত আসবে এমন সিদ্ধান্ত এর মধ্যেই এসে গেছে। যেমন তিনি সীমান্ত যেমন সিল করে দিচ্ছেন, তেমন জন্মসূত্রে নাগরিকত্ব যে দেওয়া সেটাকে তিনি বন্ধ করছেন। এছাড়া পরিবেশ সংক্রান্ত একাধিক তার সিদ্ধান্ত এসছে, যে এমনকি হুর সদস্য পদ ত্যাগ করবে আমেরিকা, এরকম তারা সিদ্ধান্ত নিয়েছে, এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও তারা বেরিয়ে যাবে বলে ট্রাম্প জানিয়েছেন। এছাড়া আরো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত এসছে, তার মধ্যে রয়েছে তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ রয়েছে তাদের তৃতীয় লিঙ্গ পরিচয় তাদের থাকবে না, তাদের হয় পুরুষ বা নারী এই লিঙ্গ পরিচয় তাদের থাকতে হবে, এবং তাদের যাবতীয় নথিপত্র, পরিচয়পত্র, ভিসা ইত্যাদিতে তাদের এগুলো সমস্ত পরিবর্তন করতে হবে। তো এরকম অনেক যে সমস্ত সিদ্ধান্ত যেগুলো নিয়ে আমাদের দেশের একটা উদ্বেগ এর মধ্যেই কিন্তু ভারতীয়দের মধ্যে হয়েছে, এবং তার সব থেকে বড় প্রমাণ গতকাল এই ট্রাম্পের কুর্সিতে বসার পরেই ভারতীয় শেয়ার বাজারে বিপুল পতন হয়েছে, এবং সেন্সেক্স এক ধাক্কায় 1235 পয়েন্ট কিন্তু নেমে গেছে। তা আমরা এই বিষয়টিকে ভারতের প্রেক্ষিতে একটু আলোচনা করব, এবং সেই সঙ্গে অবশ্যই বিশ্বের প্রেক্ষিতেও থাকবে। তো এই বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং তিনি আমেরিকার এই বিষয়টি খুব গভীর নজর দিয়ে তিনি এই কিছুদিন ধরে লক্ষ্য করছেন। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনুষ্ঠানে স্বাগত। ট্রাম্প আসার পরে আপনার কি মনে হচ্ছে ভারতীয়দের এবং বিশ্বের একটা খুব বড় তো পরিবর্তন আসতে চলেছে, আপনি কি রকম আশঙ্কা করছেন? ট্রাম্প আসার আগে যেটা মনে হয়নি, ট্রাম্প আসার পরে তার চেয়ে অনেক উদ্বেগটা বেড়েছে। তার কারণ আছে, কারণ ট্রাম্প দেখো এর আগে আমরা দেখেছি 5 বছর রাজত্ব করেছেন, মানে আমেরিকায় তিনি ছিলেন, এবং তিনি যেভাবে চালিয়েছেন তা আমরা দেখেছি। একটা জিনিস বারবার তিনি প্রমাণ করেছেন যে তিনি আদতে হচ্ছেন ব্যবসায়ী হিসেবে যা যা করণীয় তিনটাই করেছেন। এটা ঠিক আছে, এটা করতেই পারে। আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীও ব্যবসায়ী সুলভ একটা মনোভাব নিয়ে চলেন বলে সবাই বলেন, এবং আমরা দেখেওছি। সমস্যা ছিল গতবারের সঙ্গে এবারের সমস্যাটা বেড়েছে অন্য জায়গায়। গতবারেও ট্রাম্প এমন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো খুব উদ্বেগের, আতঙ্কের, শঙ্কার, গণতন্ত্র বিরোধী কথাবার্তা যখন যেরকম মনে হয়েছে বলেছেন, কিন্তু কাজে সেটা সবসময় করেন। মুখে বলেছেন, কাজে সবসময় করেন। এবারে যে ট্রাম্প ফিরে এসেছে, এই ফেরার পেছনে বিপুল একটা মানে তার উপরে চাপ তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে। কাদের? এই যারা বারবার বলছে যে মেক আমেরিকা গ্রেট এগেন, তিনিই বলেছেন এই স্লোগান, এবং
এই যে হোয়াইট আমেরিকান, হোয়াইট সুপ্রিমেসিস্ট, তারা যেভাবে তাকে সমর্থন করেছে, এবং বিশেষ করে মেল ভোটার্স যেভাবে সমর্থন করেছে, এখন তিনি আর পিছোতে পারবেন বলে মনে হচ্ছে না। এখন 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 মুখে বললে না, এবারে কাজে করে দেখাতে হবে, এবং সেটাই তিনি করতে চলেছেন এইটুকু মনে হচ্ছে। এবং তার জন্য প্রথম তুমি যেটা বললে, এই যে বার্থ রাইট, আমেরিকানদের জন্মসূত্রে যে আমেরিকান হওয়া, যে নাগরিকত্ব পাওয়া, সেটা উনি এক কলমের খোঁচায় উড়িয়ে দিলেন। এবারে কি হবে, সেখানে যে সমস্ত ভারতীয়রা কাজ করছেন, যারা যাদের হচ্ছে গ্রিন কার্ড হয়নি, এবং যাদের স্ত্রীরা ওখানে আছেন, নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আছেন, বা কাজের ভিসা নিয়ে, ওয়ার্কিং ভিসা বা স্টুডেন্ট ভিসা, তাদের কিন্তু আর আমেরিকায় থাকা হবে না, তাদের ফিরে আসতে হবে পত্রপাঠ। এবং তাদের চেয়েও সবচেয়ে মারাত্মক হচ্ছে, যারা বহুদিন ধরে কাজ করছেন ওখানে, এবং স্ত্রীও আছেন, ছেলেপুলে হয়েছে, ছেলেরা বড় হচ্ছে, সেই ছেলেরা, সেই বাচ্চারা আর আমেরিকান সিটিজেন হবে না। এই যে আমেরিকান সিটিজেন হবে না, এটা কি হবে না? প্রথমত, যে কোনো দেশেই তুমি যাও, যে কোনো দেশেই যে কোনো লোক যায়, তার ভেতরে কিন্তু সেই দেশটার একটা অংশ থেকে যায়, মানে যে দেশে জন্ম হয়েছে। যারা ভারত থেকে গেছেন, তাদের একটুকু ভারতীয় সেখানে আছে। ভারতীয় মানে কিরকম? ভারতীয় ঐতিহ্য। এই ঐতিহ্যটা কি বলে? যে আমি বুড়ো হলে আমার ছেলেপুলেরা দেখবে। এটা একটা খুব বড় কথা, এটা কিন্তু অনেকেই ভাবছে না, যে আমি, আমার বয়স হয়ে গেলে আমার কে দেখবে। বিশেষ করে আমেরিকার মতো জায়গায়, যেখানে টাকা ছাড়া কিছু হয় না, আমাদের দেশের মতো নয়, সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এরকম নেই, হেলথ সাংঘাতিক ভাবে ওখানে মার খায়, স্বাস্থ্য, বয়স্কদের 21 বছর হয়ে গেলে যেসব ছেলেরা চাকরি পাওয়ার কথা ছিল, ঠিক তাদের এখন সেখান থেকে 21 বছর হলেই ফিরে যেতে হবে অন্য জায়গায়, হয় দেশে ফিরতে হবে, না হলে অন্য কোনো জায়গায় যেতে হবে। আমেরিকায় তারা কিন্তু আর থাকতে পারবে না, কারণ ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে যাবে। এবং একই সঙ্গে এইটা যেমন হয়েছে, একই সঙ্গে উনি আরেকটাও সই করেছেন এক্সিকিউটিভ অর্ডার। সেই অর্ডারটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট, যারা ওইখানে, যাদের ডকুমেন্ট সেভাবে নেই, উপযুক্ত নেই। আমাদের দেশেও এটা শুরু হয়েছে, কিন্তু হয়নি তো তা নয়, আমরা দেখতে পাচ্ছি। এই যেটা সিএ নাম দিয়ে করা হচ্ছিল, এনআরসি বা সিএ, কিন্তু যে কোনো কারণে হোক আমাদের দেশে কিন্তু করতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হয়েছে এই আমাদের বিজেপি সরকারকে। আমেরিকায় উনি এসে এক কথায় করে দিয়েছেন, কারণ উনি যেভাবে ভোটে জিতেছেন, উনি জানেন এখন যা করবেন সেটাই লোকে মেনে নেবে। এবং লোকে মেনে নেবে শুধু না, লোকে যেটা চাইবে, মানে মেজরিটি, সেটাই ওনাকে করতে হবে। এটা খুব চিন্তার, ভারতের পক্ষে এটা ভয়ঙ্কর চিন্তা। কারণ আমি যা হিসেব দেখছি, যে 2022 সালে মোটামুটি এইরকম যারা বার্থ রাইট নেই এই ধরনের, এবং যারা এরকম আছেন, ওই স্বামী স্ত্রী আছেন, কাজ করছেন, স্বামী এবং স্ত্রী ওখানে কিছু কাজ করছেন, এরকম প্রায় তখনই 2,20,000 মতন হিসেব পাওয়া গিয়েছে। আচ্ছা, এর মধ্যে 18,000 তো অলরেডি ফিরে আসবে বলে হিসেব হয়ে গেছে। কারণ ভারত সরকার এক্ষুনি আমেরিকার সঙ্গে কোনো ট্রেড ওয়ারে যেতে পারবে না, এবং যেতে চাইবেও না। ট্রেড ওয়ারে গেলে ভারতের খুব মুশকিল আছে। ট্রেড ওয়ার মানে হচ্ছে বাণিজ্যের যুদ্ধ, যেটা করতে চাইছে আমাদের ট্রাম্প। কারণ ট্রাম্প বলেই দিয়েছেন যে আমরা ট্যারিফের প্রশ্নে, শুল্কের প্রশ্নে একবারে পিছু উঠবেন না, এবং শুল্ক যেটা বসাবেন সে তার থেকে কি ভারত বাদ যাবে? ভারত বাদ যাবে না। এর আগেও তিনি বলেছেন যে ভারত অনেক বেশি শুল্ক বসায়, অতএব এবারে আমেরিকাও সেটা বসাবে। এবং উনি এটা বলে দিয়েছিলেন একবারে যে ব্রিক্স গোষ্ঠীর যে সমস্ত সদস্য, যার মধ্যে ভারতও আছে, তাদের পণ্য একদম আমেরিকায় ঢোকালেই তাকে শুল্ক তাকে দিতে হবে, শুল্ক বসানো হবে তার উপর। এবং বলেছেন লেভি দিতে হবে 100% লেভি, মানে যেটা মানে দেও আর কি, সেটাই দিতে হবে, পুরোটাই দিতে হবে, এটা বলে দিয়েছে। ব্রিক্স এর মধ্যে অবশ্যই ভারত আছে, এবং ভারত বেশি পণ্য ওখানে রপ্তানি করে তুলনায় আমেরিকা থেকে কম আমদানি করে। ভারতের পক্ষে এটা খুবই একটা বড় ক্ষতি, বাণিজ্যিক ক্ষতি। আরো একটা ক্ষতি, এবারে যদি ভারত যদি মনে করে আমরা আমেরিকান পণ্য নেব না, তাহলে জায়গাটা কি ফাঁকা থাকবে, ভ্যাকিউম থাকবে? তা তো নয়। কারণ ভারতে যতই মোদি বলে থাকুন যে মেক ইন ইন্ডিয়া,
অনেক বড় বড় কথা শুনেছিলাম। কটা জিনিস তৈরি হয়েছে, সমস্ত চাইনিজ মালেতে ভর্তি হয়ে আছে, চাইনিজ গুডস। এই গোটা মার্কেটটা চীন দখল করে নেবে। আমাদের প্রতিবেশী গুলোকে যেভাবে চীন দখল করেছে, ভারতকেও চীন এভাবে দখল করবে। এটা আরেকটা সমস্যা। একটু দর্শকদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আমরা যে পরিমাণ পণ্য চায়নাতে, চীনে আমরা রপ্তানি করি, তার তুলনায় নগুণ পণ্য আমরা চীন থেকে আমদানি করি। এই যে আমদানি করি, এই আমদানিটা কিন্তু অনেক বেড়ে যাবে যদি আমেরিকা যদি বন্ধ করে যায়। আমাদের যদি ট্রেড ওয়ারে যেতে হয়, তাহলে তো কোথেকে নেব? নিতে তো হবেই, চীন থেকে নিতে হবে। এবং চীন এই যে চীনা পণ্য বয়কট করো বলে যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এইগুলো মানে আর কি বলবো, হাস্যকর শোনাবে তখন। তাহলে একটা কি গৌতম দা, তাহলে চীনের উপর আমাদের নির্ভরতা আরো বাড়বে একদিকে, এবং আমেরিকা যদি আমাদের শুল্ক ওখানে আমাদের বেশি শুল্ক বসায়, তাহলে আমাদের ট্রেড এখানে মার খাবে। এবং উল্টো দিকে আমরা যদি পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার পণ্য আমরা এখানে যদি বন্ধ করে দিই, তাহলে আমেরিকার খুব একটা ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, কারণ আমেরিকা থেকে খুব অল্প পরিমাণ পণ্যই আমরা কিনি, তুলনায় বেশি রপ্তানি করি। আচ্ছা, এইবারে এটা তো গেল একটা জিনিস। এবার দেখো আরেকটা খুব মস্ত বড় ব্যাপার, যেটা এই যে বিশেষ করে যে নন ইমিগ্রেন্ট ভিসা যাদের দেওয়ার কথা, একটা এক্সিকিউটিভ অর্ডার সই করা মানে হচ্ছে কিন্তু দেশের আইন ব্যবস্থাকে একটা কড়াকড়ি করে দেওয়া। কিরকম কড়া করে দেওয়া? আগে যেরকম ভাবে থাকতে পারছিল মানুষ, ঢুকতে পারছিল কিছুদিন, এখন সেটাও করতে পারবে না, এতই কড়াকড়ি করে দেবে আমেরিকা। কাজেই যে সমস্ত আমাদের দেশের যে সমস্ত ছেলেরা ব্রাইট ব্রিলিয়েন্ট বা যাই হোক, যারা চাইছিল আমেরিকায় চাকরি করতে যাবে কিংবা ওখানে গিয়ে থাকবে, তাদের সে আশা আর পূর্ণ হবে না। তাদের এখন খুঁজতে হবে অন্য জায়গায়, তাদের এখন খুঁজতে হবে। তারা কোথায় যাবে? তাদের ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে হবে। ইউরোপিয়ান কান্ট্রিতে সেরকম যাওয়ার জায়গা নেই, তাদেরই ওখানে চাকরির বাজার ভীষণ খারাপ। তাহলে তাদের ভারতে থাকতে হবে। তো ভারতে চাকরি কোথায়? সেই চাকরি তো ব্যবস্থা করেননি আমাদের মোদী সাহেব, এক নম্বর। এবং যদি এই যারা ওইখানে আছেন আমেরিকাতে, তাদের যদি ফিরে আসতে হয় ভারতে, ব্যাপারটা কতটা জটিল। তারা যদি ফিরে আসেন বাধ্য হয়ে, তাহলে তারা কাজ দেবেন, আইটিতেই কাজ পাবেন। এবং আইটিতে তাদের অনেকেই নিতে চাইবে, যেখানে যেখানে নিতে চাইবে সেখানে যত ভারতীয় কাজ করছেন তাদের ছাঁটাই হবে। তাহলে কি অবস্থাটা কতটা জটিল হয়ে যায়। আমি একটা ছোট্ট আবার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, যে এরকম আরেকটা অবস্থাও আছে, এই যে লক্ষ লক্ষ ভারতীয়রা বিদেশে যারা চাকরি, আমেরিকায় যারা চাকরি করছে, তারা ডলারে রোজগার করার একটা অংশ তার বাড়িতে কিন্তু তারা পাঠায়, তাদের বাবা মা বা পরিবারকে পাঠায়, যার উপর ভারত সরকার প্রায় 20% জিএসটি বসিয়েছে। হ্যাঁ, যাই হোক, সেটা সরকারেরও আয় হয় সেখান থেকে। এই যে আপনি কয়েক লক্ষ লোককে বললেন, তারা যেমন ডলার যে পাঠাচ্ছে, যে ইনকামটা আসছে, সেটা তাদের পরিবার, সেটা বন্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের জিএসটি ক্ষতি হবে, 20% জিএসটি। যে শুধু একটা জায়গায় খুব সামান্য হলেও একটু আসার কথা হতে পারে, এই যারা আছেন এখন যদি ফিরে আসেন, তাহলে ভারতের অন্তত রিয়েল এস্টেটের খানিকটা চাঙ্গা হবে, কারণ তারা ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, বড় বড় টাকায় কিছুটা কিনবেন। সাম্প্রতিক হিসেবে দেখা যাচ্ছে রিয়েল এস্টেটে যে সমস্ত কোটি টাকার উপরে যে ফ্ল্যাট, সেগুলোর বিক্রি বেশ ভালো হচ্ছে। তুলনামূলক ভাবে যে লো ইনকাম গ্রুপের বা মধ্যবিত্ত 50 লাখের নিচে, সেগুলো বাজার খুব খারাপ। হ্যাঁ, কিন্তু সেগুলো আরো কমে যাবে তখন, মানে ওইটা আরো বাড়বে, এটা আরো কমে যাবে। এবারে আমার এই যে তুমি এই যে সাময়িক যেটা আমরা জটিলতাটা দেখতে পাচ্ছি, এই জটিলতাটা দেখো, যারা আমেরিকায় থাকবেন, আমরা তো ভাবলাম যে আমেরিকা থেকে যারা ফিরে আসবে এই দেশে থাকবে, তাও কালচারালি তারা এই দেশের সঙ্গে সম্পৃক্ত, তারা জানেন। তাদের ছেলেরা কিন্তু জানে না, তাদের ছেলেপুলেরা, হ্যাঁ, নেক্সট জেনারেশন একটা সাংঘাতিক একটা কালচারাল একটা ইয়ের মধ্যে পড়বেন, মানে টার্মোয়েলের মধ্যে পড়বেন, বুঝতে পারবে না কোন দিক কিভাবে চলবে, এক নম্বর। কিন্তু যারা ওখানে থাকবে, যেভাবে এই যে এক্সট্রিম রাইটিস্ট ফোর্স ওখানে এখন মাথা তুলে দাঁড়িয়েছে, যারা একটা অ্যান্টি ইন্ডিয়া হেট ক্যাম্পেইন চালাচ্ছে সাংঘাতিক ভাবে, সেখানে যারা থাকবেন তাদের পক্ষেও থাকাটা দুষ্কর হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। এই যে থাকাটা দুষ্কর হবে কেন?
যেরকম ভাবে আমি তো বলবো যে স্টিভ পিটার্স বলে একজন যে মানে ওপেনলি এই ইন্ডিয়ান ইমিগ্রেন্টস এর বলছেন থার্ড ওয়ার্ল্ড প্যারাসাইটস, এই তো বলছেন থার্ড ওয়ার্ল্ড প্যারাসাইটস। এই যে থার্ড ওয়ার্ল্ড প্যারাসাইট বলছেন, সেটা উন্মুক্ত ভাবে বলছেন এবং সেটা ভীষণ ভাবে চলছে। এটা বাড়বে, এটা আজকে কমে যাবে না। কারণ যেই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন ট্রাম্প, তার মানে এইটাকে মূল্য দেওয়া যে আমি তোমাদের সঙ্গে আছি, বাধ্য হয়ে হোক বা না বাধ্য হয়ে হোক, যাই হোক আমি তোমাদের সমর্থন করছি। হলিউডের অনেক স্টারকে, যারা আমরা খুব আমাদের খুব প্রিয় অনেক স্টার, তাদেরও অনেক বলতে শোনা যাচ্ছে এই ধরনের ভারতীয়দের বিরুদ্ধে, বাদামি রঙের বিরুদ্ধে কথা। তার কারণ কি বোঝানো, এবারে আরেকটু গভীরে তুমি যদি যাও, তার কারণ হচ্ছে যে ভারতে দুটো জিনিস ভারতের ক্ষতি হয়ে গেছে ভীষণ ভাবে। একটা সময় আমেরিকার সঙ্গে ভারতের খুব একটা সদ্ভাব ছিল না, এটা আমরা জানি। জওয়াহরলাল নেহরুর সময়, ইন্দিরা গান্ধীর সময় তাদের অজস্র দোষে থাকতে পারে, অজস্র ত্রুটি থাকতে পারে, আমি তাই নিয়ে বলছি। কিন্তু বৈদেশিক নীতিতে তারা যেহেতু রাশিয়া মানে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার সঙ্গে সমান দূরত্ব রাখবার কথা বলতেন এবং ভারতকে একটা স্বতন্ত্র পরিচয়ে ভূষিত করতে পেরেছিলেন, যার জন্য যে কোনো কারণেই হোক ভারতের একটা ভূমিকাটাই অন্যরকম ছিল দুটো দেশের কাছে, দুটো মানে এত বিপুল দেশের কাছে। এখন কি হলো, এখন মনে হচ্ছে যেন ভারতকে বাইরে খুব দেখাচ্ছি আমরা, আমি নরেন্দ্র মোদী দেখাচ্ছেন তিনি বিশ্বগুরু, তিনি ভীষণভাবে গেছেন বাইরে, তাকে সবাই সম্মান করে, ফিজিতে তাকে সম্মান দেওয়া হচ্ছে, ছোটখাটো দেশগুলো নিশ্চয় দিচ্ছে। তো আমেরিকায় কি করলো, আমেরিকা এটা বুঝিয়ে দিল যে তোমাকে আমরা সমকক্ষ মনে করি না। মনে করলে তো মোদীকে ইনভাইট করা হতো, এস জয়শঙ্করকে প্রথম সারিতে বসতে দেওয়া হয়েছে, তাই নিয়েই তিনি অত্যন্ত উৎফুল্ল, তিনি ভীষণ উৎফুল্ল যে আমি প্রথম সারিতে বসেছেন, কারণ তার পেছনে জাপানের প্রধানমন্ত্রী বসেছেন, জাপানের যারা অন্য অন্য জাপান বা অস্ট্রেলিয়া তারা বসছে পেছনে। কিন্তু এটার মানেটা কি? Why not Modi? Why not the Prime Minister himself? যেখানে এত বন্ধুত্ব, তার কারণই হচ্ছে মোদি এবং অ্যান্ড হিজ পার্টি একটা জিনিস সারা বিশ্বের কাছে তুলে ধরেছে যে এই দেশটা এখন জাত পাত ধর্ম শ্রেণীর বিভাজনে বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে কাস্টিজম এবং এই যে ক্লাস এবং কাস্ট এই যে করছে, এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না, সারা পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে ভালোভাবে নিচ্ছে না। গৌতম, তো এইখানেই এই প্রশ্নটা আসে যে আমাদের দেশ ঘোষিতভাবে হিন্দুত্বের দিকে এগোচ্ছে এবং সেটা এত উগ্রভাবে এগোচ্ছে যে অন্য মাইনরিটি সম্প্রদায়, বিশেষ করে আমি এখানে উল্লেখ করব যে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে, মুসলিম তো আছে কিন্তু খ্রিস্টান সম্প্রদায়, সেই খ্রিস্টান সম্প্রদায় এবং ট্রাম্পের যে ট্রাম্প কার্ড, সেখানেও কিন্তু এখানে যে আমেরিকাকে রেট করার পেছনে একটা আমার মনে হয় যে একটা ধর্মেরও ব্যাপারটা থেকে যাচ্ছে, বিশেষ করে যখন এই তৃতীয় লিঙ্গের ব্যাপারটা তিনি সামনে আনছেন। হ্যাঁ, তো সেই জন্য কি সেখানে খ্রিস্টানিটি এবং এখানে যে খ্রিস্টানিটি বিশেষ করে মণিপুরে বা অন্যান্য খ্রিস্টানদের উপরে যে সমস্ত আক্রমণ, সেটা কি ট্রাম্পের মাথায় রয়েছে এবং সেটা কি তিনি ব্যবহার করবেন তার ইয়েতে? এই যে তুমি যেটা বললে, দেখো সিনিয়র জর্জ বুশ, সিনিয়র বুশ মানে এই বুশ নয়, প্রথম যে বুশ, সেই তখন তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনাকে যদি বলা হয় যে অ্যাবর্শনকে মেনে নেবেন আর না হলে অ্যাথেইস্টকে মেনে নেবেন, অ্যাথেইজম নাস্তিকতাকে মেনে নেবেন নাকি গর্ভপাতকে মেনে নেবেন, উনি বলেছিলেন আমি সব মেনে নিতে পারি, নাস্তিকদের আমি আটলান্টিকের জলে ডুবিয়ে ফেলুন। তো এই হচ্ছে ধর্মের ব্যাপার, ধর্ম কিন্তু আমেরিকায় যথেষ্ট স্ট্রং আছে এই ব্যাপারে। ক্রিশ্চিয়ানিটি এখানে গর্ভপাত একটা বড় ইস্যু, এখানে গর্ভপাত একই গর্ভপাত, এবং সেটাও কিন্তু সেটাও ধর্মের ব্যাপার, সেই একদম ধর্মের ব্যাপার, এবং সেটা আমরা জানি কি হয়েছে। তবে হ্যাঁ, ওখানে যেহেতু সুপ্রিম কোর্টে আলাদা আলাদা তারা নিতে পারে, বিভিন্ন কাউন্টিতে বিভিন্ন সুপ্রিম কোর্টে তারা আলাদা ডিসিশন নিতে পারে, নিয়েছে বেশ কিছু, কিন্তু সেখানে তো এটা চলেছে। এবং তৃতীয় লিঙ্গের প্রশ্নটা, এই যেটা বললে দুটোই, যেভাবে এই যে ট্রাম্প বলেছেন যে রেকগনাইজ করেন না, মেল এবং ফিমেল ছাড়া তিনি রেকগনাইজ করেন না,
এটা কত বড় অবৈজ্ঞানিক একটা কথা এবং কত বড় একটা সভ্যতা বিরোধী কথা। এটা এটা মেনে নেওয়াই তো কত কঠিন, কিন্তু তাকে এটা বলতে হচ্ছে, আবার বলছি তাকে বলতে হচ্ছে, কারণ তিনি জানেন তাকে এখন ব্যবসা করে দেখাতে হবে যে আমেরিকা সত্যি যে সবচেয়ে বড় জায়গায় আছে, আর আমেরিকা যে দাদা সেটা আবার প্রমাণ করতে হবে তাকে। এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার গৌতম দা, যে এই সমস্ত মানুষ, তাদের সংখ্যায় তারা হয়তো কম হতে পারে, কিন্তু তাদের তো অস্তিত্বে, তাদের এবার সমস্ত সরকারি পরিচয়পত্র, তাদের যাবতীয় ডকুমেন্ট, ইনক্লুডিং তাদের যদি তাদের থাকে সরকারি পরিচয়, ভিসা, পাসপোর্ট, সব তাদের পরিবর্তন করতে হবে, কারণ এতদিন তারা থার্ড জেন্ডার হিসেবে সেই পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন। এটা তো একটা বিরাট প্রসেস। বিরাট প্রসেস শুধু না, তুমি এটা যদিও এটা আমার ধারণা এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হবে। যেমন ইতিমধ্যে এটা নিয়ে মামলা হয়েছে যে ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে ইতিমধ্যে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছেন তারা অলরেডি মামলা করেছেন। তবে তারা এখনো বুঝতে পারছেন না যে মামলার ফল কি হবে। যদি মামলার ফলে ট্রাম্পের দিকে চলে যায় তাহলে কিন্তু এই যা যা বললাম সে সমস্ত হবে, কিছু করার নেই। আর যদি অন্যরকম হয় তাহলে অন্য ব্যাপার। কিন্তু এই যে তৃতীয় লিঙ্গের ব্যাপারই বলি বা তুমি এই যে বর্ষণের ব্যাপারই বলি, এটা এখন কিন্তু আমেরিকায় প্রচন্ড ভাবে চলবে এবং অন্যদের বিরুদ্ধে এই যে মেজরিটেরিয়ানিজম যেটা আমাদের দেশে দেখতে পাচ্ছি এবং ইনফ্যাক্ট সারা বিশ্বেই আমি দেখতে পাচ্ছি, এই মেজরিটেরিয়ানিজম একটা স্ট্রং এক্সট্রিম রাইটিস্ট ফোর্স বিভিন্ন ভাবে উঠে আসছে। এটা আমেরিকায় তো এমনিতেই ছিল, এখন খুব বেড়ে গেল এবং ট্রাম্পের পরে সেটা আরো বেড়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে। গৌতম দা, একটা জিনিস আপনি যেমন বললেন ভারতীয়দের ওখানে, ভারতীয়দের সম্পর্কে ঘৃণা, তার রং নিয়ে, তাদের ইয়ে নিয়ে, সেই ঘৃণা থেকে অনেক রকম ছোটখাটো ঘটনা কিন্তু অলরেডি এর মধ্যে ঘটার খবরও আসছে, বিশেষ করে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেখানে নানা রকম কটূক্তি করা হচ্ছে, এরকম উদাহরণ এসছে। এবং এই যে তৃতীয় লিঙ্গভুক্ত আমেরিকায় যারা প্রায় অনেকে স্বামী স্ত্রী হিসেবে থাকেন, অনেক অনেক মানুষ তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকেন, তাদের এইবার যে সংকটটা হবে, তাদের তো প্রতি মানুষের এই যে কট্টরপন্থী এদেরও রাস্তাঘাটে সব জায়গায় তাদেরও তো অস্তিত্বের এবং তাদের নিরাপত্তার অভাবও তো হতে পারে, যেরকম করে এই অভিবাসীদের যারা হবে। এটাও তো নিরাপত্তার অভাব ইতিমধ্যেই হচ্ছে না তো, প্রত্যেক অনেকদিন ধরেই চলছে, এমন নয় যে আজকে নতুন হচ্ছে। যেটা হবে সেই ইন্ধনটা আরো বেশি পেল এটা ট্রাম্প আসার পর, এইরকম বিপুল ভাবে জয় লাভের পরে এটা আরো বেশি পেল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তুমি যেটা বলছো। এবং এই যে যারা এই যে থার্ড সেক্সের কথা বলছে, আমি নিজেও একটা করেও ছিলাম এই নিয়ে প্রোগ্রাম, যে সেখানে ট্রাম্প আসার আগেই সেখানে বিভিন্ন জায়গায় এই যারা এই তৃতীয় লিঙ্গ বলে যাদের বলি, তারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তারা তো ভাবতে পারেননি যে এইরকম ভাবে ট্রাম্প জয়লাভ করবেন। একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যেটা ভারতীয়রা বরাবর বলতো, ভারতীয়রা আমেরিকান এই যে আমরা যেটাকে বলি যে ওপেননেস, ঔদার্য একটা বলা, সভ্যতার পক্ষে যাওয়া, যে যা জিনিসগুলো ছিল, যে এই সমস্ত জিনিস, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, ঠিক তার বিপরীতে কিন্তু আমেরিকা হাঁটছে অভিবাসীদের ক্ষেত্রে। ভারত আমেরিকা অভিবাসীদের দেশ, ভারত সেভাবে নয় সমস্ত ক্ষেত্রে, পুরোটাই অভিবাসীরা তৈরি করেছে, সেখানকার সংস্কৃতি, সেখানকার শিক্ষা, সবকিছুই। এটা ক্যানাডার, এমনকি ক্যানাডাতে তুমি লক্ষ্য করবে, ক্যানাডার আমাকে নিজেও বলেছেন, ওখানে ডেপুটি হাই কমিশনার আমাকে একদিন বলছে যে দেখুন ক্যানাডা বড় হয়েছে একটাই কারণে, কারণ আমাদের দেশে এত ইমিগ্রেন্ট এমন এসেছে, আমরা সবার কাছে গ্রহণ করেছি। ভারতবর্ষ যে উন্নত হয়েছে সংস্কৃতির দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, যে এত শিল্পকলায় বলি, আমরা চিন্তা ভাবনায় বলি, এটাও কারণ একই, কারণ আমরা গ্রহণ করেছি, আমরা প্রচুর নিয়েছি, দিয়েছি বলেই আজকে আমরা অনেক কিছু গ্রহণ করতে পেরেছি। কিন্তু আমরা এখন কোন দিকে চলছি তুমি লক্ষ্য করে দেখো, তো এক্স্যাক্টলি ঠিক উল্টো দিকে হাঁটছি, এবং আমেরিকাও ঠিক উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। এইটা সবচেয়ে বড় এই যে জিনিসটা, আমেরিকা যদি হাঁটতে শুরু করে, তার কারণই হচ্ছে যে ফের কোন জায়গায় আমেরিকার কোনো জায়গায় নিজেদের একটা কোনো হীনমন্যতায় ভুগছে।
মনে করছে যে তারা সেই জায়গায় থাকতে পারছে না, এবং যেন তেন প্রকারেণ এখন তো শুধু হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, কি করে লড়াই করব তা নয়, আমি কি করে ব্যবসা বাড়াবো, কি করে কাকে আমি আমার কবজায় নিয়ে আসবো। আমেরিকার কাছে কিন্তু ভারত এখনো একটা বিরাট মার্কেট, এর কিন্তু কোনো ভুল নেই, কিন্তু আমেরিকা ভারতকে কিভাবে চাইবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার নিজস্ব টার্মসে চাইবে, নিজস্ব কন্ডিশনে চাইবে, নিজের শর্তে চাইবে। এইটা কি ভারত সামলাতে পারবে? এইটা হচ্ছে সবচেয়ে চিন্তা। এটা ভারত সামলাতে পারবে কিনা আমার, কেন কেন বলছি, চায়না একটা বড় ফোর্স, চায়নার সঙ্গে কিন্তু ভারত কিন্তু সমানে চোখ রেখে সেরকম ভাবে চলতে পারছে না, এটা আমরা লক্ষ্য করছি। সেভাবে প্রতিবেশীদের, আমরা এই যে প্রতিবেশী যারা আছে সব জায়গায় চায়না ঢুকে পড়ছে, ভারত কিন্তু সব জায়গায় ব্রাত্য হয়ে যাচ্ছে। এইটা, এই যে বৈদেশিক নীতিটা আমরা কোনো একটা জায়গায় ফেল করছি ভীষণ রকম। তার ফেল করছি, তার একটা কারণ আমি শুধু বলছি আজকে, তারপর তোমার কথা শুনছি। একটা কারণ হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রী যিনি আছেন তিনি কোনো রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন একজন প্রাক্তন আমলা। প্রাক্তন আমলাদের সেই কল্পনা শক্তি, সেই বোধ কতটা থাকে, তারা মানুষের সঙ্গে তো থাকেন কিনা তাও তো আমি জানি না, মানুষের কথা বুঝতে পারেন কিনা তাও আমরা জানি না। সেই জন্যে তাকে দিয়ে এই কাজটা কত ভালো সুচারুভাবে হচ্ছে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, বিদেশ মন্ত্রী হিসেবে কাজ করেছেন আমাদের নেহেরু 17 বছর, প্রথম 17 বছর তিনি ছিলেন। তারপরে ইন্দিরাও দীর্ঘদিন তিনি বিদেশ দপ্তরে, ইন্দিরা দেখতেন, অটল বিহারী বাজপেয়ীও বিদেশ মন্ত্রক দেখতেন, তার আমলে যশবন্ত সিনহাও দেখেছেন, খুব বড় বড় মাপের, সুষমা স্বরাজ দেখেছেন, বড় বড় মাপের রাজনীতিক। তার জায়গায় জয়শঙ্কর একজন নিতান্তই আমলা। যাই হোক, আমরা এর পরের আমাদের স্বামী এই জন্য যেটা বলেছেন, হ্যাঁ ওয়েটার শব্দটি বলেছেন, হ্যাঁ। তো আমরা শেষ সময় প্রায় পৌঁছে গেছি, খুব অল্প সময় আছে। আমরা শেষ বিষয়টা যেটা খুব ইম্পর্টেন্ট, যে এর আগে আমরা দেখেছি করোনার সময় অবৈজ্ঞানিক চিন্তার একদম ট্রাম্প, তিনি মনে করতেন যে ভ্যাকসিন ট্যাক্সিন হতে পারে না, করোনা রোদে দাঁড়ালে এবং গরম জলে গার্গল করলে সেরে যায়, এবং তিনি সেই সময় থেকে বেরিয়ে গিয়ে রাষ্ট্রপুঞ্জ থেকে বেরিয়ে গেছিলেন, টাকা দেননি। এখন তিনি আবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন, এবং সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সঙ্গে তার সদস্যপদ ত্যাগ করার কথা বলেছেন। এটা তো ভয়ঙ্কর সিদ্ধান্ত, এর ভয়ঙ্কর, সারা বিশ্বের এর প্রভাব আছে। আপনি যদি এটা একটু ব্যাখ্যা করেন, খুব অল্প সময় আছে আমাদের। এটা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই কারণ হচ্ছে ট্রাম্প দেশের লোকের কাছে যাদের ভোটে জিতে এসেছেন তাদের বোঝাবেন এবং বোঝাচ্ছেন আমি একটা পয়সাও খরচা করব না যাতে আমার লাভ নেই, এটা আমার কোনো লাভ নেই, দেশের চুলোয় যাক, আমাদের জলবায়ু কিচ্ছু এসে যায় না। বিশ্বাস করেন না যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে? না না, উনি কিছু বিশ্বাস করেন, যদি বা করেন কি না করেন সেটাও পরের কথা, কারণ এটা খুব ইন্টারেস্টিং। উনি কি বিশ্বাস করেন, কি ভাবেন, সেটা খুব বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি এই মুহূর্তে কি করছেন। এই মুহূর্তটা ওনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই মুহূর্তটা কি, উনি চাইছেন নিজের যে জনপ্রিয়তাটা এমনই ভাবে ধরে রাখবেন যাতে তাকে তিনি একটা মহান জায়গায় পৌঁছে দিতে পারেন। আমেরিকাকে তিনি যেহেতু মহান করবেন, সেই জন্য বাণিজ্যিক দিক থেকে, ব্যবসার দিক থেকে তিনি এমন কোন লোকের কাছে ইঙ্গিত পাঠাবেন না যে আমি পয়সা খরচা এক্সট্রা করছি, বাজে কাজে করছি। তার কাছে পরিবেশ দূষণ হচ্ছে বাজে কাজ, তার কাছে তৃতীয় লিঙ্গটা অচ্ছুত, তার কাছে এই সমস্ত কিছু লক্ষ্য করো, এগুলো কোনোটাই তার প্রয়োজন নেই। যেটা তার একান্ত নিজের ভোট এবং নিজের ক্ষমতার জন্য রাখার প্রয়োজন, তিনি শুধু সেটুকু করবেন। মানে এখানে কি শিল্প কারখানাগুলো আরো বেশি পরিবেশের কথা না ভেবে তারা বেপরোয়া ভাবে পরিবেশ ধ্বংস করার একটা কিন্তু বার্তা পেয়ে যাচ্ছে কি? দেখো, আগেকার মতন যেটা আমরা জানি, আগে যে ইন্ডাস্ট্রি গুলো ছিল, সানসেট ইন্ডাস্ট্রি যাকে বলি, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে একটু বেশি পরিবেশ দূষণ হতো। এখন একটু হয়তো ওই দিক থেকে আমরা একটু কমেছি। তবে উনি যেটা করবেন, উনি যেটা করতে চাইছেন ব্যবসার দিক থেকে, এক্স্যাক্টলি এই জন্যই করতে চাইছেন। উনি গ্রিনল্যান্ড কিনতে চাইছেন, কিনে নিতে চাইছেন, কারণ মনে জানেন গ্রিনল্যান্ডের তলায় কি হচ্ছে, যত বরফ কমে যাচ্ছে, যত বরফ কমে যাবে, হিমবাহ কমে যাবে, তত ওনার লাভ।
তাহলে গ্রিনল্যান্ড উনি কিনে নিতে পারলে উনি তাড়াতাড়ি ফসিল ফিউয়েলটা অনেক সস্তায় উঠাতে পারবেন। ওনার মাথায় এই সমস্ত মনে হয় পরিকল্পনা কাজ করে, এটাও কাজ করে। হ্যাঁ, কাজ করে। কাজে উনি উনি ওই সব ভেবে, কারণ উনি 5 বছর বা 4 বছর বা 7 বছর পরে কি হবে সেসব ভাবেন না। উনি ভাবেন এই মুহূর্তে আমার কিসে ব্যবসায় লাভ হচ্ছে, আমি এই মুহূর্তে দেশের লোক কি দিতে পারছি, আমি বলতে পারছি যে দেখো আমি এদের সব সরিয়ে দেবো, তোমাদের চাকরি হবে। এটা বলতে চাইছি। তুমি যেটা বলছো এটা খুব মারাত্মক। বিশেষ করে হুয়ের মতো জায়গাতেও আমেরিকা যদি কোনো টাকা না দেয়, তবে আলটিমেটলি এটা করে যে আমেরিকা নিজেও এক ঘরে হয়ে যাবে না, সেটাও কেউ করতে পারে আলটিমেটলি। এই এক ঘরের প্রসঙ্গেই গৌতম দা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমরা শেষ করব এসে, সেটা হচ্ছে যে এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে আপনি আমাদের দেশের সঙ্গে তুলনা করলেন, সমস্ত বিষয়ের মধ্যে থেকে একটা অদ্ভুত স্বৈরতন্ত্রের ছায়া যেন ডোনাল্ড ট্রাম্পের এই থেকে আসছে, এবং সেইটা খুব জোরদার হয়েছে একটি ছবি থেকে, যে ছবিটা আজকে অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আমি এই আমার স্ক্রিনে রাখবো, যেটাতে এলন মাস্ক ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটা অদ্ভুত কায়দায় তিনি হাত নেড়ে তিনি অভিবাদন গ্রহণ করছেন, যে ছবিটা সারা পৃথিবী জুড়ে আজকে আলোচনা হচ্ছে, যেটাকে সিগ হেল বলা হয়, যেটা সেই কুখ্যাত অভিবাদনের ভঙ্গি, সেই ভঙ্গি দিয়ে তিনি এলন মাস্ক একদম ট্রাম্পের ডান হাত, তিনি কি বোঝাতে চাইলেন এটা দিয়ে গৌতম দা যদি আপনার এই ব্যাখ্যাটা দিয়ে এবং তার সঙ্গে এটা কি বার্তা দিচ্ছে এটা দিয়ে যদি আজকে আপনি অনুষ্ঠানটা শেষ করেন। এলন মাস্ক আর ট্রাম্পের মধ্যে বিরাট কিছু ফারাক নেই। একজন রাজনীতিটা জানেন এবং রাজনীতি থেকে ক্ষমতায় এসেছেন, আর একজন অর্থের এবং ব্যবসার মাধ্যমে ক্ষমতায় এসেছেন। দুজনেই ক্ষমতার একদম স্বৈরতন্ত্রে বিশ্বাস করেন, দুজনেই। ইলন মাস্কও করেন এবং ট্রাম্পও করেন। উনি যেটা দেখিয়েছেন সেটা জার্মানিতে যেটা হিটলার করা হতো, হলো হেয়ার হিটলারও যেমন বলা হতো, এক্স্যাক্টলি সেইভাবে উনি দেখিয়েছেন, সেইভাবে করিয়েছেন। এবং এই যে তার বক্তব্য এইটা করা, কিন্তু একই সঙ্গে সে আবার অনেক কিছু কথা বলেছে, এর আগে বলেছিল, কিন্তু টেকনিক্যালি যারা খুব মানে ট্যালেন্টেড তাদের নেওয়া হবে এই সমস্ত বলেছে, কারণ ও কিন্তু ব্যবসাটা বোঝে, খানিকটা বোঝে। আবার এটাও বলেছেন তিনি রাজনীতিতে নাক গলাবেন। তিনি ইউরোপের অনেক দেশে তাকে বলা হয়েছিল, ইউরোপের বিভিন্ন দেশে, তুমি ব্যবসা করছো করো, কিন্তু রাজনীতিতে কেন নাক গলাচ্ছ, তিনি বলেছেন আমি গলাবে। সেই জন্য ভবিষ্যতে তিনি যে প্রেসিডেন্ট যে পদটাকে দিকে নজর রাখবেন না, ভবিষ্যতের প্রেসিডেন্ট কিছু বলা যায় না, হতেই পারে, ভাবতে পারে। এই যে তিনি যেটা দেখালেন, এটা হচ্ছে ইনফ্যাক্ট ট্রাম্প নিজে তো দেখাতে পারেন না, তার হয়ে ইলন মাস্ক এটা দেখিয়ে দিল। ইলন মাস্ক এটাই দেখালেন, প্রমাণ করলেন, এটা দেখাতে চাইলেন, এই ইঙ্গিতটা পাঠালেন, বার্তাটা পাঠালেন যে আমরাই কিন্তু রুল করব, উই আর দ্য রুলার্স, উই উইল রুল, ইউ আর আওয়ার সাবজেক্টস, তোমরা আমাদের প্রজা হয়ে থাকবে, আমি তোমাদের রুল করব। এবং আবার সেই হোয়াইট সুপ্রিমেসি, সেই হিটলারের সেই এক্স্যাক্টলি, আমরা উই উইল রুল and you are our subjects, তোমরা আমার প্রজা, আমি যেমনটি রুল করব তোমরা রুলড হবে সেভাবে। এইটা একটা ইঙ্গিত, একদম বার্তা। এবং এটা আমি বলতে চাইছি, এটা ট্রাম্প দেখালে অনেক বেশি বিতর্ক হতো ট্রাম্পের হয়ে, হয়তো ভেতরে কিছু আলোচনা হয়েছে বলে আমি মনে করি না, হতেও পারে, নাও হতে পারে, না হতেও পারে। আপনি যেটা বলছেন খুব পরিকল্পিত ভাবেই এটা করা হতে পারে, যে বার্তাটা দিতে চাইছে তারা হোয়াইট সুপ্রিমেসি, এই বার্তাটা, সেটা বার্তাটা পৌঁছে দিবে এবং চাইছে তারা বিতর্কটা হোক। হ্যাঁ, বিতর্ক হোক, এবং তারা চাইছে যে এই যত বিতর্ক হবে তাদের ভোট তত বাড়বে, তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে তত বাড়বে, এইটা ওরা দেখাতে চাইছে, এটা আমার ধারণা, এই জন্য এটা করতে চাইছে। এবং এটা আরেকটা আতঙ্কের কারণ, মানে আপনি অনেক আতঙ্কের কারণ বললেন প্রথম থেকে, যে আমাদের ভারতীয়দের পক্ষে কি কি হতে পারে, এটা সারা বিশ্বের কাছে বোধহয় একটা বড় আতঙ্ক। তবে আমি আতঙ্কের কারণ বলে মনে করি না, আমি আতঙ্কের কারণ বলে এই জন্য মনে করি না, আমি দেখেছি মানব সভ্যতায় যত আতঙ্ক এসেছে, মানুষ তার বিরুদ্ধে তত বেশি আরো কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, এটা আমি বরাবর দেখেছি। কাজে এটা যদি আসেও, সেটা একদিকে খারাপ হবে, ভারতের পক্ষেও মনে হয় মঙ্গলদায়ক হবে, কারণ ভারতও নিজের পায়ে আবার আগের মতন, আমি আগের মতোই বলছি, কারণ এখন যেটা দাঁড়াচ্ছিল এটা দাঁড়ানো নয়,
আমি মনে করি না এটাকে। মনে হচ্ছে আগের মতন আবার শীত দাঁড়া উঁচু করে ভারত দাঁড়াতে পারবে, এটা মনে করি। যাক, এটা খুব আশার কথা শোনালেন। এবং সেই সঙ্গে আরো একটা আশার কথা যে খোদ আমেরিকাতেই যেদিনকে ট্রাম্প শপথ গ্রহণ করেছেন সেদিনই ওয়াশিংটনের রাস্তায় প্রতিবাদ মিছিল দেখা গেছে, বেরিয়েছে খুব বড়, এবং তাতে মহিলারা, বিশেষ করে বৃদ্ধা থেকে একদম সেই তরুণী, সেটা আমরা কলকাতায় একবার দেখে ফেলেছিলাম কিছুদিন আগে, সেরকমই একটা দৃশ্য কিন্তু আবার আমরা সেদিনকে দেখলাম, যে মানুষ একদম মহিলারা বিশেষ করে তারা খুব বেশি সংখ্যায় রাস্তায় নেমেছে। আশা করব হয়তো যে মানুষের প্রতিবাদ আরো জোরদার হবে, এবং আমরা সবসময় প্রতিবাদের পাশে আছি, প্রতিবাদীদের পাশে আমরা আমাদের যে ছোট্ট আমাদের যে চ্যানেল, দুটি চ্যানেল আমার এবং গৌতম দার, আমরা সবসময় এই প্রতিবাদগুলোর পাশে থাকি। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছেও আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা কে কি ভাবছেন এই যে ট্রাম্পের শপথ গ্রহণের পরে কি কি হতে পারে আগামী দিনে বিশ্বে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকে, সেটা হচ্ছে আমার এই চ্যানেল এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখতে ভুলবেন না। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর আলোচনা আমাদের দর্শকদের আজকে উপহার দেওয়ার জন্য, আর আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আপনারা এই সঙ্গে থাকার জন্য।